নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি কি জানেন যে দেশ নিজেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলে গর্ব করে সেই দেশের 6 জন বীর সৈনিক যুদ্ধে প্রাণ দিলেন এবং সরকার সেই খবর 13 মাস চেপে রাখলো। শুধু চেপেই রাখলো না বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রী সংসদে দাঁড়িয়ে মুখের ওপরে বললেন কোনো জওয়ানের ক্ষতি হয়নি। এদিকে আবার সেই একই সময় প্রধানমন্ত্রী পাটনায় রোড শো করছেন, বিজয়ের পোস্টার লাগানো হচ্ছে, উৎসব হচ্ছে, আতশবাজি ফাটছে, কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই বিজয়, তাদের নাম, তাদের পরিচয়, তাদের পরিবারের কথা সব চুপ। এটা কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয় বন্ধুরা, এটা কোনো তথ্যেরও গরমিল নয়। এটা হলো একটি সরকার তার নিজের ভাবমূর্তি রক্ষার জন্য দেশের বীর শহীদদের আত্মত্যাগকে ইচ্ছাকৃতভাবে 13টি মাস চাপা দিয়ে রেখেছে। তাদের মা বাবাকে, তাদের স্ত্রীকে, তাদের সন্তানকে দেশ জুড়ে সম্মান পাওয়া থেকে বঞ্চিত করেছে। এবং সবচেয়ে বড় কথা, একজন অগ্নিবীর শহীদের মাকে আদালতে যেতে হয়েছে তার নিজের ছেলের পেনশনের দাবিতে, আর সরকার আদালতে হলফনামা দিয়ে বলছে না, অগ্নিবীরের সমান অধিকার নেই। ভাবুন বন্ধুরা, জাস্ট একটু ভাবুন, যে ছেলে দেশের সীমান্তে প্রাণ দিয়েছে তার মায়ের সাথে এরকম আচরণ। আজকের ভিডিওতে আমরা একটা একটা করে সমস্ত তথ্য উন্মোচন করব। জানবো কি ঘটেছিল অপারেশন সিঁদুরে, কিভাবে শহীদদের নাম গোপন রাখা হলো, কেন প্রতিরক্ষা মন্ত্রী সংসদে মিথ্যা বললেন এবং কিভাবে অগ্নিবীর পরিবারগুলো আজও ন্যায় বিচারের জন্য লড়ে যাচ্ছে। এটা শুধু রাজনীতির প্রশ্ন নয়, এটা নৈতিকতার প্রশ্ন, এটা জাতির বিবেকের প্রশ্ন। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরুই করা যাক। 2026 সালের জুন মাসে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে একটি নতুন কাজ হলো। সেখানকার ত্যাগ চক্র, অর্থাৎ যে গ্রানাইট পাথরের ফলকে দেশের জন্য প্রাণ দেওয়া সৈনিকদের নাম খোদাই করা থাকে, সেখানে নতুন করে 6 জনের নাম যুক্ত করা হলো। এই নামগুলো হলো সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়ক দীনেশ কুমার, অগ্নিবীর এম মুরলী নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমার। এই 6 জনের নাম যখন পাথরে খোদাই হলো, তখন সংবাদ মাধ্যমগুলি লিখলো প্রথমবারের মতো অপারেশন সিঁদুরের শহীদের নাম প্রকাশিত হলো। আবারও ভালো করে শুনবেন, প্রথমবারের মতো। এই প্রথমবারের মতো এই কথাটার উপরে কাইন্ডলি আপনারা জোর দেবেন। অপারেশন সিঁদুর হয়েছিল 2025 সালের মে মাসে, আর সেই শহীদের নাম প্রথমবার অফিসিয়ালি প্রকাশ পাচ্ছে 2026 সালের জুন মাসে। হিসেব করুন, পাক্কা 13টি মাস। দা হিন্দু লিখেছে প্রথমবার নাম প্রকাশ, ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে প্রথমবার নাম জারি, ইন্ডিয়া টুডে লিখেছে একই কথা, দৈনিক ভাস্কর স্পষ্ট লিখেছে সরকার প্রথমবার এদের নাম জনসমক্ষে আনলো। এতগুলো অতি পরিচিত এবং বড় বড় সংবাদ মাধ্যম যখন একই কথা লিখছে, তখন কিন্তু সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ এলো না, কোনো বিবৃতি নেই যেখানে বলা হচ্ছে না আমরা তো আগেই প্রকাশ করেছিলাম, কারণ সেটা সম্ভব ছিল না, কারণ আসলেই প্রকাশ করা হয়নি। এখন প্রশ্ন হলো, এই নামগুলো ওয়ার মেমোরিয়ালে অন্তর্ভুক্ত হওয়ার নিয়মটা কি, সেটা সবাইকে অবশ্যই জানা দরকার। এর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে বন্ধুরা। 3 বাহিনীর প্রত্যেকের মধ্যে একটি অ্যাডজুটেন্ট জেনারেল ব্রাঞ্চ আছে, যারা নিয়মিত শহীদদের নামের তালিকা আইডিএস বা ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের কাছে পাঠায়। প্রতি 6 মাসে একটি স্ক্রিনিং কমিটি সেই তালিকা যাচাই করে, তারপর সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদনের পর সেই নাম মেমোরিয়ালে যায়। মানে এটা কোনো তাৎক্ষণিক ব্যাপার নয়, এটা একটি প্রক্রিয়া বন্ধুরা। কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা, সেই প্রক্রিয়া কি এতটাই ধীর যে 13টি মাস সময় লেগে যাবে, নাকি এটা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল? এবার আসুন সবচেয়ে বড় বিষয়তে। 2025 সালের 7ই মে অপারেশন সিঁদুর শুরু হয়, 10ই মে বিকাল 5:30টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তার মানে অপারেশন শেষ। এরপর প্রায় 2.5 মাস পরে সংসদে দাঁড়িয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী বললেন, আপনাদের যদি প্রশ্ন করতে হয় তবে এটি করুন যে এই অপারেশনে কি আমাদের কোনো বীর সৈনিকের ক্ষতি বা ক্ষয়ক্ষতি হয়েছে? তবে উত্তর হলো না। এটি পড়ুন আরেকবার। উত্তর হলো না। पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। কিন্তু বন্ধুরা, ঠিক একই সময় ডিজিএমওর প্রেস কনফারেন্সে বলা হয়েছিল 5 জন সেনা সদস্য শহীদ হয়েছেন, পরে সংখ্যাটা দাঁড়িয়েছে 6 জন। তাদের নাম এখন ওয়ার মেমোরিয়ালের পাথরে খোদাই। তাহলে প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছিলেন? একেবারেই মিথ্যে। সংসদে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সভায় দাঁড়িয়ে এটা শুধু তথ্যগত ভুল বলে পার পেয়ে যাওয়া যাবে না, কারণ যুদ্ধবিরতির পরদিনই 11ই মে ডিজিএমওর প্রেস কনফারেন্সে শহীদদের প্রতি শোক জানানো হয়েছিল। মানে সেনাবাহিনী জানতো, হেডকোয়ার্টার জানতো, সরকারও জানতো, তারপরেও সংসদে বলা হলো কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এটা সংসদ অবমাননা, এটা শহীদের অবমাননা। ভারতের ইতিহাসে কি এর কোনো নজির আছে যেখানে একজন প্রতিরক্ষা মন্ত্রী সংসদে দাঁড়িয়ে নিজের দেশের শহীদদের অস্বীকার করেছেন? আর কেন করলেন?
কারণটা অনেকটাই সুস্পষ্ট। সরকার চাইছিল অপারেশন সিঁদুর হবে একটি নিখুঁত ঝকঝকে শূন্য ক্ষয়ক্ষতির বিজয় গাথা। কোনো শহীদের মুখ নেই, কোনো পরিবারের কান্না নেই, কোনো শোকের ছায়া নেই, শুধুই উদযাপন, শুধু পোস্টার, শুধু রোড শো। কিন্তু এর বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। একটু চোখ বন্ধ করুন, একটা দৃশ্য কল্পনা করুন। একটি পরিবার অন্ধ্রপ্রদেশের কোনো ছোট গ্রামে, ঘরে একটি ছবি টাঙানো, সামরিক পোশাকে তরুণ মুখ। সেই ছেলে দেশের সীমান্তে প্রাণ দিয়েছেন। মা জানেন ছেলে আর নেই, কিন্তু পুরো দেশ জানে না, কারণ সরকার বলেনি। পাশের গ্রামে, পাশের শহর, পাশের রাজ্যে মানুষ উৎসব করছে, অপারেশন সিঁদুর জিন্দাবাদ বলে চিৎকারও করছে, কিন্তু কেউ জানে না যে সেই উৎসবের পেছনে কার রক্ত মিশে আছে। এটা কি সম্মান? এটা কি ন্যায় বিচার? এবার বন্ধুরা একটু বাস্তবে ফিরে আসি। 10ই মে যুদ্ধবিরতির মাত্র 3 দিন পর 13ই মে প্রধানমন্ত্রী পাঞ্জাবের আদমপুরে এয়ারবেসে গেলেন, ভাষণ দিলেন, কিন্তু শহীদের নাম নিলেন না, একটিও নাম নেননি। এরপর 29শে মে পাটনায় বিশাল রোড শো, বিজয়ের উৎসব, হাজার হাজার মানুষ, পোস্টার, ব্যানার এবং আলোর রোশনাই। তখনও কি শহীদদের নাম নেওয়া হয়েছিল? একেবারেই না। রোড শো করতে 10 দিনেরও বেশি সময় দেরি হয়নি, পোস্টার ছাপাতে দেরি হয়নি, উৎসব করতেও দেরি হয়নি, কিন্তু শহীদের নাম প্রকাশ করতে লাগলো 13 মাস। এই পরিসংখ্যান নিজেই সব বলে দিতে পারে। এবার আসুন আরো গভীরে। সেনাবাহিনীর নিজস্ব প্রোটোকল অনুযায়ী কোনো জওয়ান শহীদ হলে কমান্ডো ও কোর লেভেল পিআরও, পাবলিক রিলেশন অফিসার মিডিয়াকে নিয়মিত আপডেট দেন। জাতীয় স্তরের অপারেশন হলে আর্মি হেডকোয়ার্টার সরাসরি তথ্য প্রকাশ করে, শহীদের পরিবারকে জানানো হয়। স্থানীয় স্টেশন হেডকোয়ার্টার গার্ড অফ অনারের ব্যবস্থা করে। ডিসি বা উচ্চ পদমর্যাদার কর্মকর্তারা শেষকৃত্যে যান, ফুল দেন। এই প্রোটোকল কি মানা হয়েছে? পরিবারগুলো কি সেই সম্মান পেয়েছে? হয়তো পেয়েছে, কিন্তু দেশ জুড়ে কোটি কোটি মানুষের সামনে সেই বীরদের পরিচয় কিন্তু 13 মাস ধরে তুলে ধরা হয়নি। যুদ্ধ চলাকালীন যে আবেগ, যে গর্ব থাকে, সেই মুহূর্তে যদি বলা হতো আমাদের সুবেদার পবন কুমার শহীদ হয়েছেন, তাহলে দেশ জুড়ে যে স্মরণ হতো, যে শোক ও শ্রদ্ধার ঢেউ উঠতো, 13 মাস পরে কি সেই একই ঘোষণায় সেটা হওয়া সম্ভব? আপনারাই বলুন। সেই মুহূর্তটি হারিয়ে গেছে চিরতরে। এখন আমি আপনাদের একটি মায়ের গল্প বলবো। অগ্নিবীর এম মুরলী নায়ক অপারেশন সিঁদুরের শহীদ। তার মা একজন সাধারণ ভারতীয় মা, নিজের ছেলেকে দেশের হাতে সঁপে দিয়েছিলেন। ছেলে ফিরে আসেনি, কিন্তু এরপর যা হলো সেটা হয়তো এই মা কখনোই কল্পনা করতে পারেননি। পেনশনের জন্য, কল্যাণ সুবিধার জন্য তাকে আদালতে যেতে হলো, কারণ তার ছেলে অগ্নিবীর ছিলেন। অগ্নিবীর প্রকল্পের আওতায় ভর্তি হওয়া সৈনিক এবং সরকারের নিয়ম অনুযায়ী অগ্নিবীর এবং নিয়মিত সৈনিক সমান নন। 2025 সালের নভেম্বরে মুরলী নায়কের মার বোম্বে হাইকোর্টে মামলা করলো। দাবি জানালেন তার ছেলে যেহেতু দেশের জন্য প্রাণ দিয়েছে, সেহেতু তাকে নিয়মিত সৈনিক পরিবারের মতোই পেনশন ও সুবিধা দেওয়া হোক। যুক্তি কি অযৌক্তিক ছিল? একটুও না। কিন্তু 2026 সালের মে মাসে সরকার আদালতে হলফনামা দিল, এবং সেই হলফনামায় লেখা আছে অগ্নিবীর এবং নিয়মিত সৈনিকের মধ্যে কোনো সমতা নেই। তাই বন্ধুরা, সমান পেনশনের দাবি আইনত গ্রহণযোগ্য নয়। একটু ভাবুন, যে ছেলে সীমান্তে দাঁড়িয়ে শত্রুর গুলি খেয়েছে, তার মৃত্যু কি অগ্নিবীরের মৃত্যু ছিল নাকি ভারতীয় সৈনিকের মৃত্যু ছিল? বুলেট কি জিজ্ঞেস করে তুমি অগ্নিবীর নাকি নিয়মিত সৈনিক? দেশের সীমানা রক্ষার সময় কি দুই ধরনের সৈনিককে দুই ধরনের রক্ত ঝরে? কমেন্টে আপনারা লিখে জানান। একেবারেই নয় বন্ধুরা, কিন্তু সরকারের কাগজে কলমে সেটাই হ্যাঁ। এই দেশে একজন রাজনীতিবিদ একাধিক পদে থেকে একাধিক পেনশন নিতে পারেন। বিধানসভা থেকে পেনশন, লোকসভা থেকে পেনশন, রাজ্যসভা থেকে পেনশন, সব একসাথে। কিন্তু একজন শহীদের মা, যার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, তাকে আজীবন পেনশন দেওয়া যাচ্ছে না। $5 ট্রিলিয়ন অর্থনীতি স্বপ্ন দেখানো একটি দেশে এই ঘটনা ঘটছে। এই মায়ের চোখের জল এই দেশের পুরো ব্যবস্থার বিরুদ্ধে একটা নীরব অভিযোগ। এবার ফিরে যাই সেই সময়। অপারেশন চলছে, দেশ একেবারে উত্তেজনায় টকবক করছে, মিডিয়া আপডেটের জন্য অপেক্ষা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত প্রেস ব্রিফিং হচ্ছে, কিন্তু লক্ষ্য করুন কি বলা হচ্ছে আর কি বলা হচ্ছে না। 2025 সালের 9 মে কর্নেল সোফিয়া কুরাইশি বললেন, পাকিস্তান জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় আর্টিলারি ও ড্রোন হামলা করেছে, ভারতীয় সেনাবাহিনীর কিছু জওয়ান হতাহত এবং আহত হয়েছে। पाकिस्तान ने जम्मू कश्मीर के तंगधार, उरी, पुंछ, मेंढर, राजौरी, अखनूर और उधमपुर में भारी कैलिबर आर्टिलरी गन और सशस्त्र ड्रोन्स का उपयोग करके नियंत्रण रेखा के पार गोलीबारी भी की, जिसके परिणाम स्वरूप भारतीय सेना के कुछ जवान हताहत हुए और घायल हुए। কিছু জওয়ান, সংখ্যা কত, নাম কি, কোন ইউনিটে, কোথায় ঘটনা ঘটেছে, কিছুই বলা হয়নি। কিছু জওয়ান, এই শব্দগুলো দিয়ে একটা বিশাল তথ্য শূন্যতা তৈরি করা হয়েছিল। এরপর 11ই মে যুদ্ধ বিরতির পর ডিজিএমওর প্রেস কনফারেন্স আসে। সেখানে 5 জন শহীদ সেনা সদস্যের প্রতি শোক জানানো হলো, কিন্তু নাম নেই। I pay my solemn homage
to my 5 fallen colleagues and brothers from the armed forces and civilians who have tragically lost their lives in Operation Sindoor. Our hearts go out to the bereaved families, and we express our solidarity to them in this lifetime and beyond, at this grave juncture in their lives. Their sacrifices shall always be remembered and spoken of in glowing terms by a grateful nation. এখন সামরিক যোগাযোগের মৌলিক নিয়ম হলো বড় কোনো অপারেশনের পর শহীদের পরিচয় প্রকাশ করা হয়। এটা শুধু স্বচ্ছতার প্রশ্ন নয়, এটা সেই সৈনিকদের পরিবারের প্রাপ্য মর্যাদার প্রশ্ন। কিন্তু এখানে সেটা করা হয়নি এবং তারপর 2.5 মাস পরে সংসদে বলা হলো কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে ডিজিএমও কাদের জন্য শোক জানিয়েছিলেন? কল্পিত শহীদদের জন্য? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসা স্বাভাবিক। এই অসঙ্গতিতে কি কেউ একটিবারের জন্য প্রশ্ন করেছে? মূলধারা টেলিভিশন, প্রাইম টাইম ডিবেট কোনো কিছুই হয়নি, কারণ সেই জায়গাগুলো প্রশ্ন করার জায়গা নয়, উত্তর দেওয়ার জায়গা সরকারের পক্ষে। এই 6 শহীদের মধ্যে রাইফেলম্যান সুনীল কুমারকে মরণোত্তর বীর চক্র সম্মানে ভূষিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সুনীল কুমারের মা সুদেশ কুমারী এবং বাবা যশপাল সেই সম্মান গ্রহণ করেন। এটা অবশ্যই কিন্তু সম্মানের মুহূর্ত, একটি মর্যাদার স্বীকৃতি। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের যে বিবরণী ও ভিডিও প্রকাশ করেছে, সেখানে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করুন। অপারেশন সিঁদুরের নামটাই নেওয়া হয়নি। শহীদ হওয়ার তারিখ বলা হয়েছে 7ই মে, কিন্তু সেই অপারেশনের নাম, যার জন্য সরকার এত গর্বিত, যার নামে পোস্টার ছাপা হয়েছে, রোড শো হয়েছে, সেই নাম অনুপস্থিত। কিন্তু কেন? হয়তো কারণ হলো একটি অপারেশনের বীর চক্র প্রাপ্তি মানে স্বীকার করা যে সেই অপারেশনে ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং সেটা স্বীকার করলে প্রতিরক্ষা মন্ত্রীর সংসদীয় বক্তব্য প্রমাণিত হয়ে যায়। তাই পুরস্কার দেওয়া হলো, কিন্তু সেই যুদ্ধর নামটা এড়িয়ে যাওয়া হলো। এটা কি সৎ? এটা কি স্বচ্ছতা? এটা হলো একটি নিখুঁতভাবে পরিকল্পিত আখ্যান নিয়ন্ত্রণ, যেখানে বীরকে সম্মান দেওয়া হবে কিন্তু সেই বীরত্বের প্রেক্ষাপট একেবারে গোপন রাখা হবে। বন্ধুরা, এই তথ্য গোপনের সংস্কৃতি কিন্তু আজ নতুন নয়। এটা শুরু হয়েছিল 2020 সালে গালওয়ানে। 2020 সালের মে জুনে চীনের সেনাবাহিনী লাদাখের গালওয়ানে অনুপ্রবেশ করলো, কিন্তু সরকার দীর্ঘদিন ধরে কোনো অফিসিয়াল তথ্য দিল না। মূলধারার মিডিয়া ভয়ে এই খবর দেখাচ্ছিলেন না। যখন প্রখ্যাত সামরিক সাংবাদিক অজয় শুক্লা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় লিখলেন যে প্রায় 5000 চীনা সৈন্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে এবং ভারত তার 60টিরও বেশি পেট্রোলিং পয়েন্টের অনেকগুলোতে যেতে পারছে না, তখন কি হলো? তাকে দেশদ্রোহী বলা হলো। সাংবাদিকতার জন্য, সত্য প্রকাশের জন্য তাকে গদ্দার ট্যাগ দেওয়া হলো। তারপর 15 থেকে 16 জুনের মধ্যরাতে গালওয়ানে রক্তাক্ত সংঘর্ষ হলো। আমাদের 20 জন জওয়ান শহীদ হলেন। প্রথমে বলা হলো 3 জন, পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় 20-তে, এবং সেনাবাহিনীর অফিসিয়াল বিবৃতিতে শহীদ শব্দটা ব্যবহারও করা হয়নি। ব্যবহার করা হয়েছিল কিল্ড, অর্থাৎ নিহত। নিজের দেশের সৈনিককে কিল্ড বলা শহীদ নয়, কারণ শহীদ বললে দেশবাসী জানবে, প্রশ্ন উঠবে, দায়িত্ব নিতে হবে। সেই 2020 থেকে 2026 পর্যন্ত একই কৌশল, একই অস্বীকার, একই তথ্য গোপন। পার্থক্য শুধু এটুকু, গালওয়ানে ছিল চীন, সিঁদুরে ছিল পাকিস্তান, কিন্তু শহীদের নাম গোপন রাখার কায়দা একই থেকে গেছে। এবার আসি ট্রাম্পের প্রসঙ্গে। যুদ্ধবিরতির পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন, নিজে মধ্যস্থতা করেছেন। সংসদে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন ট্রাম্পের নাম নিয়ে প্রকাশ্যে তার এই দাবি মিথ্যা প্রমাণ করুন। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জটাকে এড়িয়েও গেলেন। একটি স্বাধীন সার্বভৌম দেশের নেতা একটি অযৌক্তিক দাবি খণ্ডন করতে পারলেনই না, বা করলেন না। কারণ কি সত্যিই নিহিত আছে সেখানে? আমরা জানি না, কারণ তথ্য নেই, তথ্য দেওয়া হয়নি। আমেরিকা যখন কোনো সামরিক অপারেশন করে ইরাক, আফগানিস্তান, তখন আমেরিকান মিডিয়া কি করে জানেন? প্রশ্ন করে, কঠিন প্রশ্ন, সরকারের ভুল ত্রুটিকে তুলে ধরে, ক্ষয়ক্ষতির হিসেব চায়, কৌশলগত ব্যর্থতার কথা লেখে। ট্রাম্পের আমলেও মার্কিন সাংবাদিকরা সরকারের ভুলের রিপোর্ট করেছেন। গণতন্ত্রের তো মূল শর্ত হলো সরকারের জবাবদিহিতা। আর ভারতে অপারেশন সিঁদুরের সময় কটি ভারতীয় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রশ্ন কি কোনো ভারতীয় টিভি চ্যানেল জিজ্ঞেস করেছে? চীনের কি ভূমিকা ছিল সেই অপারেশনে? পাকিস্তানকে চীন কতটা সহায়তা করেছে, সেই প্রশ্ন কি অফিসিয়াল ভাবে উঠে এসেছিল? একেবারেই নয়, কারণ প্রশ্ন করলে দেশদ্রোহী, প্রশ্ন করলে পাকিস্তানের দালাল, প্রশ্ন করলে সেনা বিরোধী। এই পরিবেশে সত্য কিভাবে বেঁচে থাকে? গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ হলো বিরোধী দলের কণ্ঠরোধ। সবচেয়ে বড় বিপদ হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ প্রশ্ন করতেই ভুলে যায়, এবং আমাদের দেশে আস্তে আস্তে সেই পরিস্থিতিটাই হয়তো বেড়ে উঠছে।
শহীদের প্রতি সম্মান কিভাবে দেওয়া হয়? পোস্টার দিয়ে, রোড শো দিয়ে, টেলিভিশনে জয় হিন্দ বলে? একেবারেই নয়। শহীদের প্রতি সম্মান দেওয়া হয় তার নাম উচ্চারণ করে, তার বীরত্বের কথা দেশকে জানিয়ে, তার পরিবারের পাশে দাঁড়িয়ে এবং এটা নিশ্চিত করে যে তার সন্তানরা, তার বাবা মা তার মর্যাদার সাথে বাঁচতে পারবে। কিন্তু এখানে কি হয়েছে? নাম গোপন রাখা হয়েছে, পরিবারকে আদালত পর্যন্ত যেতে হয়েছে এবং সংসদে বলা হয়েছে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। যুদ্ধ চলাকালীন যখন একটি জাতি একত্রিত হয়, যখন দেশের প্রতিটি ঘরে দেশপ্রেমের আবেগ উপচে পড়ে, ঠিক সেই মুহূর্তে যদি বলা হতো সুবেদার মেজর পবন আজ শহীদ হয়েছেন, রাইফেলম্যান সুনীল কুমার দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাহলে কোটি কোটি মানুষের হৃদয় থেকে যে শ্রদ্ধা উঠত, যে কৃতজ্ঞতা প্রকাশ পেত, সেটা এই শহীদের পরিবারের জন্য একটা অমূল্য সম্পদ হতো। সেই মুহূর্তটি আজ হারিয়ে গেছে। 13 মাস পরে পাথরের নাম খোদাই করা, এটা সম্মান দেওয়া নয়, এটা রেকর্ড রাখা। সম্মান দিতে হয় সময় মতো, যখন জাতি সেটা অনুভব করতে পারবে। আপনি হয়তো ভাবছেন এটা শুধু রাজনীতির বিষয়, বিরোধী দল সরকারকে আক্রমণ করছে, এটাই স্বাভাবিক। কিন্তু একেবারে নয় বন্ধুরা, এটা রাজনৈতিক বিষয় নয়, এটা নৈতিকতার বিষয়। যদি আজকে বিজেপি বিরোধী দলে থাকতো এবং কংগ্রেস সরকারে, তাহলে একই প্রশ্ন উঠতো এবং ওঠাটাও উচিত, কারণ প্রশ্নটা দলের নয়, প্রশ্নটা ব্যবস্থার। দেশে কি এমন হওয়া উচিত যেখানে সরকার যুদ্ধে শহীদের নাম লুকিয়ে রাখে, যেখানে সংসদে প্রতিরক্ষা মন্ত্রী মিথ্যে বলেন, যেখানে একজন শহীদের মাকে পেনশনের জন্য আদালতে যেতে হয়? যদি উত্তর না হয় তাহলে প্রশ্ন করা উচিত। এই দেশে রাম মন্দির নিয়ে চুরির প্রশ্ন উঠলে চাপা দেওয়া হয়, মেডিকেল পরীক্ষার প্রশ্ন পাস হলে ধামাচাপা পড়তে চায়, এবং শহীদের নাম 13 মাস পরে গোপন রাখা হলে কেউ জানতে পারে না। কারণ আমরা জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করার অভ্যাসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। আমরা উৎসবে মেতে উঠি, পোস্টার দেখি, জয় হিন্দ বলি এবং ভাবি দেশ ঠিকঠাকই চলছে। কিন্তু দেশ তখনই ঠিকঠাক চলে যখন নাগরিকরা প্রশ্ন করে, যখন মিডিয়া জবাবদিহিতা চায়, যখন সংসদে মিথ্যা বললে পরিণতি হয়। সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর এম মুরলী নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং, সার্জেন্ট সুরেন্দ্র কুমার, এই 6টি নাম বন্ধুরা মনে রাখুন। এরা সেই মানুষ যাদের নাম 13 মাস গোপন রাখা হয়েছিল। এরা সেই সৈনিক যাদের সম্পর্কে সংসদে বলা হয়েছিল কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এরা শহীদ, এবং এদের প্রতি সত্যিকারের সম্মান হলো তাদের কথা মনে রাখা, তাদের পরিবারের পাশে থাকা এবং সেই ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলা যে ব্যবস্থা তাদের অস্বীকার করেছিল। এটা জাতির চরিত্র। একটি জাতির চরিত্র পরিমাপ করা যায় সে তার সবচেয়ে ভঙ্গুর মুহূর্তে কিভাবে আচরণ করে তার মাধ্যমে। সেই মুহূর্তগুলো হলো যুদ্ধের পরে শোকের মধ্যে, যখন সত্য বলা কঠিন। সেই মুহূর্তে আমাদের সরকার কি করেছিল, এই ভিডিওতেই আমরা তা স্পষ্টভাবে ফুটিয়ে তুললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।